টেকনো বরাবরই কিন্তু 10 থেকে 11,000 টাকা বা 12,000 টাকার ফোনগুলোতে কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, যার ফলে টেকনোর ফোনগুলো কিন্তু এই বাজেটে বেশ বাজিমাত করে। ঠিক তেমনই একটি গেম চেঞ্জিং ফোন টেকনো স্পার্ক গো 1, এটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি মাত্র 11,000 টাকায় লঞ্চ করেছে এবং 11,000 টাকায় যা কিছু অফার করছে আপনার জন্য জাস্ট আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখে গেছেন যে এই ফোনটার উপর কতটুকু অত্যাচার হচ্ছে। অলরেডি অনেকে পানিতে চোবাচ্ছে, অনেকে ফল কাটছে, অনেকে পেরেক পুচ্ছে ফোন দিয়ে। সো এইগুলোর ডিউরেবিলিটি আমরা আসলে টেস্ট করবো না, আমরা মূলত ফোনের যে কাজটা সেটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। সো বরাবরের মতোই আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন পিএইচ। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যায়। ফোনটার ডিজাইন দেখে হয়তো আপনি অবাক দৃষ্টিতে পিছনের দিকে ক্যামেরা দুটো আছে এটার দিকে একটু তাকিয়ে থাকবেন, কারণ এই ফোনটার পিছনের ক্যামেরাটা অনেকটাই ইউনিক। এই সময় এসে মানে 11-12,000 টাকার ফোনে যা কিছু এই ফোনটার ডিজাইন হিসেবে দিয়েছে জাস্ট এটা আউটস্ট্যান্ডিং, এটা কিন্তু আমরা সবাই মানি। এছাড়া ফোনটাতে কিন্তু আপনার ব্যাক এবং এই ফোনটার ফ্রেম টোটালি প্লাস্টিক বা প্লাস্টিক হওয়া এত মানে আপনি চিপ দেখেন না, মোটামুটি ভালো আছে এবং ফোনটা একটু বড় সড়ো, যার ফলে অনেকের কাছে একটু বাল্কি মনে হতে পারে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনার ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং IP54 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেসিস্ট্যান্ট পাবেন, যার ফলে বৃষ্টির ছিটাফোঁটা বা এই যে আপনার ধুলাবালি এখান থেকে আপনাকে মোটামুটি প্রোটেক্ট করবে। তার মধ্যে যে আপনি চিন্তা করবেন যে এই ফোনটাতে চুবায় অনেকক্ষণ রাখবো, এই করবো সেই করবো, আসলে ভাই এই ফোনটা এটার জন্য না। অনেকে আপনি দেখবেন যে এক্সপেরিমেন্ট করছে বৃষ্টি পানির মধ্যে বা অনেকখানি পানির মধ্যে চুবায় রাখছে, এটা আসলে একটু মানে রিক্সি হয়ে যায়। সো এইগুলো জিনিস থেকে একটু হলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই ফোনটির পোর্টস এন্ড বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস এন্ড বাটন দেখতে পাবেন। থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, এছাড়া রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে আপনি এটার যে মিউজিক কনজিউমার করতে আপনি কিন্তু একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পাবেন। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছিল, যেটা বাজেটের মধ্যে ফাস্ট এবং অ্যাকুরেটই মনে হয়েছে এবং ওভারঅল যদি বলতে চান তাহলে একটা দারুণ জিনিস দেওয়ার চেষ্টা করছে বাজেট রেঞ্জের মধ্যে টেকনো স্পার্ক গো 1। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.67 ইঞ্চির, মোটামুটি বড় সড়ো একটা ডিসপ্লে। রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। সো এই ফোনটার কর্নিং গোলেগাসের প্রোটেকশন আছে কিনা, মানে কি ধরনের প্রোটেকশন আছে এটা আসলে আমরা জানি না, তবে এই ফোনটাতে মোটামুটি একটা প্রোটেকশন দেওয়া আছে, যার ফলে অনেক সময় দেখবেন যে ডিউরেবিলিটি টেস্ট করছে। এবং এই ফোনটা পাঞ্চল কাট আউটের ডিসপ্লে, বাট পাঞ্চলের সাইজটা এর চেয়ে একটু ন্যারো হলে আরও জোস হতে পারতো, বাট যদি বাজেট রেঞ্জে চিন্তা করেন তাহলে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। এছাড়াও এই ফোনটাতে কিন্তু 120Hz রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যার ফলে স্ক্রলিং ব্রাউজিং একটা দারুণ ফিল পাবেন। তবে আপনি যদি ফ্ল্যাগশিপের সাথে তুলনা করেন 120Hz রিফ্রেশ রেট, তাহলে কিন্তু আপনি বেশ খানিকটা এখানে হেরে যাবেন, কারণ এটার যে 120Hz রিফ্রেশ রেট মানে ওই ফিলটা দিবে না। তবে মোটামুটি যদি চিন্তা করেন বাজেট রেঞ্জের মধ্যে অন্যান্য কোম্পানির সাথে, তাহলে কিন্তু এটা একটা বেটার ফিল দেওয়ার চেষ্টা করবে আপনাকে। এবং এই ফোনটা যদি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন তাহলে মোটামুটি ভালো একটা ফিল পাবেন এবং ডে টু ডে টাস্ক এবং মাল্টিটাস্কিং করে খুব মজা পাবেন, যেহেতু একটা বড় সড়ো একটা ফোন এবং পাঞ্চল কাটারের ডিসপ্লে হওয়ার কারণে একটা সিমেন্টিক একটা ফিল দেওয়ার চেষ্টা করে। সো বাজেট রেঞ্জের মধ্যে ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু নাই, তবে আপনি যদি 11,000 টাকা চিন্তা করেন তাহলে একটা পারফেক্ট প্যাকেজ হতে পারে এই সময়ে। ওয়েল, এবার আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। সো এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14তে রান করছে এবং আউট অফ দ্য বক্স আপনি এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 পাবেন, বাট এটাতে কিন্তু গো এডিশন পাচ্ছেন। সো এটার একটা প্লাস পয়েন্ট রয়েছে, গো এডিশন নিয়ে আপনি মোটামুটি লাইটভাবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েডের যে প্রপার এডিশন থাকলে দেখা যাচ্ছে অনেক ফাংশনগুলো আমরা পেয়ে যাই, তবে এটাতে কিছু কিছু জিনিসের আপনি মিস করতে পারেন। এবং iOS 14 রয়েছে। iOS নিয়ে কথা বলতে গেলে আগের সাথে অনেকটা অপটিমাইজ করার চেষ্টা করছে, যদি লাইট ফোনগুলোতে একটু মানে দেখা যাচ্ছে অবাঞ্ছিত কিছু কিছু অ্যাপস হয়তো বা আপনার আসতে পারে। সো এটা আসলে আপনার মেনে নিয়েই টেকনোর ফোনগুলো কেনা উচিত। সো এই ফোনটা চিপসেট রয়েছে ইউনিএসওসি T615, এটা আর যদি বলতে চাই তাহলে T616 এর চাইতে একটু ডাউনগ্রেড, বাট এই ফোনটা চিপসেট কিন্তু মোটামুটি ভালো দেওয়ার চেষ্টা করছে বাজেট রেঞ্জের মধ্যে। যদি আপনি চিন্তা করেন যে মিডিয়াটেকের প্রসেসরও কিন্তু এই বাজেটে দেওয়া যেত, বাট যদি এনতুতু বেঞ্চমার্ক স্কোর বা খাতা কলমে অনেক কিছু যদি চিন্তা করেন তাহলে ইউনিএসওসি T615 বেটার পারফর্ম করবে, যদিও বাজেট রেঞ্জের মধ্যে আপনারা মানে জানেন। সো এই চিপসেট নিয়ে কথা বলতে গেলে মোটামুটি ভালো রয়েছে যদি আপনি 11-12 হাজার টাকার মধ্যে চিন্তা করে থাকেন। সো 11-12 হাজার টাকার ফোনের এর চেয়ে ভালো চিপসেট আশা করি কেউ দেয়ও না। আবার এনতুতু বেঞ্চমার্ক স্কোর যদি আপনি এই ফোনটা দেখেন তাহলে আপনি একটু হলো মন ভালো হয়ে যাবে যে এনতুতু বেঞ্চমার্ক স্কোর এতটা বেশি কেন। আপনি যদি মিডিয়াটেকের প্রসেসরের সাথে যদি এই ফোনটা কম্পেয়ার করেন তাহলে এই বাজেটে অনেকে দিচ্ছে মিডিয়াটেকের G85 প্রসেসর। সো এটাও অনেকটাই ভালো, আমি চাই যে G85 প্রসেসর একটা স্টেবল প্রসেসর, ওটাও দিলেও কিন্তু বেটার পারফর্ম এখান থেকে পাওয়া যেত। বাট মিডিয়াটেকের
G85 প্রসেসর এবং ইউনিএসএসডি D615 চিপসেট খুব একটা মেজর পার্থক্য আপনি খুব একটা দেখতে পাবেন না প্র্যাকটিক্যাল লাইফে। তবে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে লং টার্ম ইউজের ক্ষেত্রে হয়তো বা ইউনিএসএসডি প্রসেসরগুলো একটু হলেও মানে আপনার পারফরমেন্স ড্রপ করতে পারে। এটা কিন্তু আমরা জানি যে ইউনিএসএসডি প্রসেসর খুব একটা লং টার্ম ইউজের জন্য আসলে অতটা প্রেফারেবল না। তো মোটামুটি দেখা যাচ্ছে যে এই ফোনটার চিপসেট নিয়ে খুব একটা প্যারা খাবেন না যদিও বাজেট রেঞ্জের মধ্যে চিন্তা করেন। তো লং টাইম আপনি যদি এই ফোনটাতে গেমিংও করতে চান তো গেমিংও মোটামুটি টুকটাক করতে পারেন। খুবই আহামরি গেমিং ডিভাইস এটা না, এটা আপনার মাথায় রেখে ফোনটা পারচেস করা উচিত। সো সব মিলিয়ে এই ফোনটা র্যাম ম্যানেজমেন্ট এবং মাল্টিটাস্কিং করে খুব মজা পাওয়া গেছে এবং অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের মোটামুটি ঠিকঠাক রয়েছে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে। সো আপনি মাল্টিমিডিয়া কনজিউম করেন এবং ডে টু ডে টাস্ক করেন, এই ক্ষেত্রে খুব একটা পেইন খাবেন না। এবং এই ফোনটাতে দুইটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 4GB 64GB যেটার প্রাইস 10,999 টাকা এবং 4GB 128GB যেটার প্রাইস 12,499 টাকা। সো বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটা যা যা অফার করছে আই থিঙ্ক খুব একটা খারাপ ডিল না। তো টেকনো স্পার্ক গো 1 এটা নিয়ে আপনি যদি খুব বেশি এক্সপেকটেশন করে থাকেন মানে পারফরমেন্স দিক থেকে, তো সেক্ষেত্রে একটু এক্সপেকটেশন একটু কম করে রাখাই ভালো। যদি আপনি লাইটভাবে এই ফোনটা অনেক দিন ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন। বাট আপনি যদি খুব বেশি ইউজ করে থাকেন শুরুর দিকেই বা খুব স্ট্রং আপনি ফোনটাতে যদি হেভিভাবে কাজ করে থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা সময় যে এই ফোনটা পারফরমেন্স ড্রপ করতে পারে। সো এগুলো জিনিস আপনি মাথায় রেখে ফোনটা পারচেস এবং ইউজ করাটা আমার মনে হয় জরুরি। ওয়েল এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। পিছনে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পেলেও এখানে পাচ্ছেন মাত্র সিঙ্গেল একটি ক্যামেরা। তবে ক্যামেরা ব্যাম্পটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। তো একটা ক্যামেরা আপনার রয়েছে 13 মেগাপিক্সেল আর 13 মেগাপিক্সেল দিয়ে আপনি মানে খুব সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন। টেকনো যেমনটা পিকচার দিয়ে থাকে বেশ ভিভিড কালার, বেশ কালার বুস্টেড কালারগুলো মানে একটু প্রোভাইড করে থাকে। তো সেই দিক থেকে 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন। এটি থেকে খুব মানে হাই পারফরমেন্স কিছু আপনি এখান থেকে আশা না করাটাই বেটার। এছাড়া ভিডিও রেকর্ডিংয়ে আপনি কিন্তু এখানে প্রায় ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন, তবে 30 FPS এ ভিডিও করতে পারবেন। সো ভিডিও রেকর্ডিং মোটামুটি অ্যাজ ইউজুয়াল। এবং ফ্রন্ট সাইডে রয়েছে সিঙ্গেল সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। এটা পাঞ্চলের মধ্যে একটা ছোট করে ক্যামেরা দেওয়া আছে। তবে এই পাঞ্চলের সাইজটা আমি আগে বলেছি একটু বড় বড়ই মনে হয়, তবে বাজেট রেঞ্জের মধ্যে খুব একটা খারাপ না। তবে 8 মেগাপিক্সেল ক্যামেরাতে আপনি মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন। এখানে আপনি অনেক রকমের ফিল্টার আছে, সেগুলো ফিল্টার ইউজ করলে আরও জোস লাগে। তো সেক্ষেত্রে আমার কাছে ক্যামেরা খুব একটা খারাপ মনে হয় না এবং 1080তে আপনি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। সো ক্যামেরা অ্যালগরিদম খুব একটা খারাপ ডিল না, তবে এর চেয়ে তো বেটার কিছু চাইলে দেওয়া যেতে পারতো। তবে বাজেট রেঞ্জে চিন্তা করলে ভাই আসলে এরকম কমপ্লেন করা যায় না। সো ফোনটাতে 5000 mAh এর ব্যাটারির সাথে 15 ওয়াটের ওয়ার্ড চার্জার এবং এটা বক্সের মধ্যেই আপনি পাচ্ছেন। তো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। এবার আসা যাক সংক্ষিপ্তভাবে এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত। সো যারা সেকেন্ডারি হিসেবে একটা ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। এবং অনেকে আছে যে লো বাজেটের মধ্যে একটা মোটামুটি সুন্দর ডিজাইন চাচ্ছেন এবং ডিসপ্লেটা পাঞ্চল হতে হবে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকতে হবে, মোটামুটি আপনি কাজ বা চালিয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট। বাট আপনি যদি চিন্তা করেন না আমি এটির থেকে খুব হাই পারফরমেন্স চাচ্ছি তো তাদের জন্য আমি সাজেস্ট করবো ভাই এর চেয়ে একটু বাজেট বাড়িয়ে অন্য কোনো ফোনে যান, তাহলে আপনি একটু বেটার পারফরমেন্স পাবেন। আবার অনেকে চান যে না আমি ঢেলে এসে ইউজ করবো, ওই ফোনটা ফেলে দিব, পানিতে ভিজাবো, ইত্যাদি ইত্যাদি করবো। আসলে দেখেন ফোন কিনছেন আপনি ফোনের কাজের জন্য, আপনি এটা দিয়ে কোনো হাতুড়ির কাজ করবেন না, কোনো চাকুর কাজ করবেন না এবং এটা দিয়ে আপনি দেখা যাচ্ছে সুইমিং করতে যাবেন বা বৃষ্টির মধ্যে সারাদিন ভিজবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার ফোনের যে কাজ সেই কাজটা এটা দিয়ে করবেন। আসলে দেখা যাচ্ছে মার্কেট করার জন্য বা মার্কেটিং ধরার জন্য দেখা যাচ্ছে অনেকে আসলে অনেক রকমভাবে মার্কেটিং করে। তো আসলে এটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের কতটুকু যুক্তিযুক্ত এটা কিন্তু আমরা সবাই জানি। সো এগুলো বিষয় অবশ্যই অ্যাভয়েড করবেন। দেখা যাচ্ছে পরবর্তীতে হিতে বিপরীত হতে পারে। অনেক কোম্পানি আছে যারা আপনাকে বলবে যে হ্যাঁ পানিতে আপনি যে চুপান এই করেন সেই করেন, পরবর্তীতে যখন আপনার পানির মধ্যে পড়ে যাবে ফোনটা আপনার যখন মানে সমস্যা হবে তখন কিন্তু কোম্পানি বলবে যে আপনার এটা তো পানির মধ্যে পড়ে গেছে, এটা তো আপনারা সার্ভিস করে দিতে পারবো না। তো সেক্ষেত্রে বিপদের সম্মুখীন কিন্তু আপনিই হবেন। সো এগুলো জিনিস আসলে অ্যাভয়েড করা উচিত। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।